আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যে দিন দিন গবেট হচ্ছে, মানে এরা যে লেখাপড়া বাদ দিয়ে রক্ত যখন দিয়েছি আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, তারপরে মানে এই যে স্লোগানগুলো যে শিখেছে এবং সঠিক পথে না চলে বেঠিক পথে চলার যে চর্চা তাদের ভেতরে শুরু হয়েছে এবং জ্ঞান অর্জনের চেয়ে তারা অর্থ অর্জন, জ্ঞান অর্জনের চেয়ে ওই যারা জ্ঞান অর্জন করে ভালো ভালো পোস্ট পদবিতে গিয়েছে তাদেরকে অপমান অপদস্থ করে তাদেরকে থ্রেট দিয়ে অর্থ উপার্জন করার পন্থাকে তারা সঠিক পন্থা বা সঠিক উপায় বা সঠিক কাজ বলে ধরে নিয়েছে। আমার এরকমই মনে হলো। যাই হোক, যেটা বলছিলাম, আপনারা জানেন ডাকসু নির্বাচনের কথা। ডাকসু নির্বাচন সকলেই চাওয়া উচিত। ডাকসু নির্বাচনটা ঢাকা ইউনিভার্সিটির সব প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু যা কিছু আছে তাদের নির্বাচন হওয়াটা দরকার, সে ঠিক আছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে গতকালকে আপনারা জানেন বা জেনেছেন বা এখন শুনলেন যে রাজু ভাস্কর্যের ওখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণ হয়েছে। তো এই ককটেল বিস্ফোরণ হওয়াতে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি, যেমন বিএনপির ভ্রাতৃপ্রতিম অঙ্গ সংস্থান হলো ছাত্রদল, জামাতের হলো শিবির, তেমন এনসিপির একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে। তো এই ছাত্র সংগঠনের নেতারা ওই রাতেই আপনার মিছিল করেছে, বিক্ষোভ করেছে। তারা মিছিল বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনও করেছে। সাংবাদিক তো সবসময় রেডি থাকে, তারা সংবাদ সম্মেলন করেছে বা সাংবাদিকদের সামনে একটা বক্তব্য দিয়েছে, সেটা প্রকাশিত হয়েছে। সেখানে তারা ডাকসু নির্বাচনকে বন্ধ করার জন্যই নাকি কোনো একটা মহল, কোনো একটা গ্রুপ ককটেল বিস্ফোরণ করেছে, এই ধরনের বক্তব্যই তারা দিয়েছে। মানে ওদের কথা হলো যে, এখন কথা হলো ওই ককটেল বিস্ফোরণ তো তারা নিজেরাও করতে পারে, যে আমরা এরকম করে তাড়াতাড়ি করে বা আমরা কারণ ও যারা ওখানে আসছে ওদের পেছন তো লোকই নেই, ওরা নির্বাচনে তো পাশ করতে পারবে না। তারপরেও তো তারা আসছে। এবার এসে তাদের বক্তব্য অনুযায়ী বোঝা গেল তারা ছাত্র দলের দিকেই ইন্ডিকেট করছে বা ছাত্র দলকেই তারা মনে করছে যে ছাত্র দলই এই ককটেল বিস্ফোরণ করে কারণ নির্বাচনকে প্রলম্বিত করা বা ডাকসু নির্বাচনকে আরও পিছানোর বা আরও দীর্ঘায়িত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তার মানে তাদের উদ্দেশ্য ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা, সেটা তারা করেছে। এখন ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেখানে ছাত্রলীগের কোনো আধিপত্য কর্তৃত্ব নেই। এখন যদি তারা সিস্টেমেটিক ওয়েতে আপনার ছাত্রদলকে কোণঠাসা করতে পারে, তাহলে পুরো ক্যাম্পাস এই এনসিপি আর জামাত শিবিরের ওরা দখল করে, এনসিপি যে ছাত্র সংগঠন এবং শিবির যে ছাত্র সংগঠন তারা দখল করে নিয়ে তারা মানে ওখানে রাম রাজত্ব তৈরি করতে পারবে। এমন ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিসি সহ যারা নিয়োগ পেয়েছে তারা কোন সংগঠনের বা কোন দল থেকে এসেছে, তাদের অ্যাটিটিউড কী, তারা কর্মকাণ্ড কী এবং ক্যাম্পাসে কী কী ঘটছে না ঘটছে সেটা দিয়েই অনেকটা পরিষ্কার। এখন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি যে তখন আমরা বারবার বলেছি যে ক্যাম্পাস যাদের নিয়ন্ত্রণটা ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের নিয়ন্ত্রণে সেই দল দেশে পাওয়ারফুল। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছাত্র লীগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কীভাবে আধিপত্য বিস্তার করে রেখেছিল এবং সরকার সেখানে বাংলাদেশেও কীভাবে দীর্ঘদিন টিকেছিল। যেই দেখেন ছাত্রলীগের সেই আধিপত্যটা ওখান থেকে ঘুচে গিয়েছে বা ছাত্রলীগের মধ্যে গুপ্তচর ঢুকে যখন তারা তাদের ওই কলুষিত করে ফেলেছে, তখন তাদের সরকারের পর্যন্ত পতন হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা আরেকটু যদি আমি ডিপলি ডিসকাশন করি তাহলে আপনারা বুঝবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতদিন মনে করেন আন্দোলন বেগবান হয়নি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেখানে সব কিছুর মূলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে হাসনাত, সারজিস, হান্নান মাসুদ, বাকের যারা আছে সবাই কারা, সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে 1/11-এর সময় যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে আমলে, সে আমলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই কিন্তু ফখরুদ্দীন মঈনুদ্দিনকে হটানোর আন্দোলনটা শুরু হয়েছিল। এর আগে মানে অন্য রাজনৈতিক দল অন্যভাবে প্রচেষ্টা করেছে, কিন্তু কারোর কিন্তু পরিমাণ কিছুই করতে পারেনি। আবার আওয়ামী লীগ পতনের ক্ষেত্রেও আপনারা দেখেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনটা বেগবান করে ফেললো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেওয়াসটা সৃষ্টি হলো, তখনই কিন্তু সারা বাংলাদেশের তোলপাড় শুরু হলো, সারা বাংলাদেশের ক্যাম্পে। কারণ এটাকে সেন্টার পয়েন্ট হিসাবে ধরা, এখান থেকে কোনো একটা আন্দোলন শুরু হলে, এখান থেকে কোনো একটা কর্মকাণ্ড শুরু হলে সেটা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে, বাংলাদেশের সর্বস্তরে। আপনি ফখরুদ্দীন মঈনুদ্দিনকে যেভাবে ঠিকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকেরা হটিয়েছিল, ঠিক সেম স্টাইলে, সেম ক্যাটাগরিতে আপনার আওয়ামী লীগ সরকারকে হটানো। আর একটা কথা বলি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকি। এফ রহমান হলে থাকা অবস্থায় সর্বপ্রথম যে এসে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, যে সেনাবাহিনী 2007 সালে যে সেনাবাহিনী আমাদের শিক্ষকের গায়ে হাত দিয়েছে, সে ছিল ছাত্রদলের একটা নেতা। আমি তাকে খুব ভালোভাবে চিনতাম, ভাই আমার আত্মীয়ের সাথেই থাকতো, ছাত্রদলের এক নেতা। তাহলে এখন দেখেন ওই ফখরুদ্দীন মঈনুদ্দিনকে নামাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলনকে বেগবান করেছে, বা ওই মানে টিম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ঝামেলা হলো, ওখান থেকে এসে যখন রাজু ভাস্কর আপনার অপরাজয় বাংলার ওখানে ভাষণ দিল, তারপরেই ঝামেলাটা লেগে গেল। অথচ সেই বিএনপি কিন্তু ক্ষমতা আসে না। আবার সেম পয়েন্টে এসে 2024 সালে এসে 5ই আগস্টের ক্ষেত্রেও আবার কিন্তু বিএনপি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বিএনপির দেখবেন এই গুলুজুলু করে আবার কোন বিপদে না পড়ে। কারণ বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে সম্পর্ক বা রিলেশন বিল্ড আপ, গ্রো আপ করতে চাচ্ছে, সেটা অনেকটাই তাদের জন্য গোদের উপর বিস্ফোরণ হবে। যদিও তারা এখনও অনেকটাই উপলব্ধি করছে যে কালকে বিদেশি কূটনীতিবিদরা অনেকটাই আভাস দিয়েছে, ফেব্রুয়ারি দূরের কথা, এপ্রিল দূরের কথা, জুনে দূরের কথা, নির্বাচনই হবে না, নির্বাচনে আরও মানে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, এরকমই উপদেষ্টারা একটা বক্তব্য, কূটনীতিবিদরা এরকমই একটা আভাস দিয়েছে। সব কিছু মেলায় এখন যারা বাংলাদেশের রাজনীতি করেছে তাদের টার্গেট হলো আপনার বিএনপিকে আওয়ামী লীগের মধ্যে মাইনাস না করতে হলো কোণঠাসা। আর তারই সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পোলাপানের, এখন ঢাকা ইউনিভার্সিটি যার নিয়ন্ত্রণে, দেশ নিয়ন্ত্রণে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ককটেল নিজেরা মেরেও তো বলতে পারে যে এরা ছাত্র দলের ঘটনা আসলে কি ঘটেছে, যে আগে যেমন যা কিছু হতো সব ছাত্রলীগের দোষ, এখন যা কিছু হয় সব খারাপ, যা কিছু হয় সব ছাত্র দলের দোষ। সুতরাং বোঝাই যাচ্ছে তাদের ইন্টেনশনটা কি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।